বিএনপি রাজনৈতিক দল হিসেবে তারা ঘোষণা দিয়েছে অনেক আগেই এবং মনে করে যে তারা ডানের বামে বামের ডানে, তারা ডানপন্থাও না বামপন্থাও না, এরকম মাঝামাঝি একটা অবস্থান। মাঝামাঝি একটা অবস্থান এরকম থাকার কিছু সমস্যাও আছে, কারণ দুই পক্ষকে ধারণ করতে গেলে হুট করে যে কোনো এক পক্ষের দিকে অবস্থান নেওয়াটা খুব সহজ হয় না। এটা রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে আমার মনে হয় বিএনপি এরকম একটা ডিফিকাল্টিজের মধ্যে মাঝে মাঝে পড়ে, যে কারণে তাদের হেফাজতের সঙ্গেও মিলতে হয়, স্বাধীনতা বিরোধী জামাতের সঙ্গে দীর্ঘদিন ধরে হাত মিলাতে হয়, অথচ ওই দলের প্রতিষ্ঠাতা মুক্তির স্বাধীনতার ঘোষক, তাদেরকে এই কাদিয়ানীতির অমুসলিম ঘোষণার দাবির ওইখানে গিয়েও সেটা নাকচ করার সুযোগ থাকে না, একটা কৌশল অবলম্বন করতে হয় যে ক্ষমতায় আসলে এটা আমরা দেখব। এমনকি বাউলদের বা বিভিন্ন প্রশ্নেও একটা গোষ্ঠী যখন এদেরকে আল্লাহ অবমাননা, নবীর অবমাননার অবস্থানে এসে তুলে ধরে, তখন চট করে যদি এটার বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে বিএনপি দাঁড়ায়, তখন বিএনপিকেও ধর্মের বিরুদ্ধে পোট্রে করে অন্য একটা গোষ্ঠী সুবিধা নেওয়ার চেষ্টা করবে, মানুষকে খেপিয়ে বিশ্লেষণ হবে, এর যৌক্তিকতা দেখা হবে, এর ইম্প্যাক্ট দেখা হবে। তারপরে বিএনপি তো আগেও ক্ষমতায় ছিল অনেকবারই এ দাবি নিয়ে এই বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী আসছে। বিএনপিকে তো শরিয়া আইনও চালু করে নাই, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণাও করে নাই, কিন্তু রাজনীতিতে স্ট্রেট ফরওয়ার্ড অবস্থান যেটা আমরা অনেকে প্রত্যাশা করি সেটার বাস্তবতা থাকে না। আমি ওইটুকু শুধু বলছি। দ্বিতীয় হচ্ছে বাউলদের প্রশ্নে, যেটা বিএনপি কালচারালি এরা ওই অবস্থান নেয়। বিএনপি এমন একটা দল যারা ব্যান্ড সঙ্গীতের তালে তালে নাচতেও যায়, আবার ওই বাউল সঙ্গীত শুনতেও যায়, আবার তারা ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতেও যায়, যেহেতু তারা দুই পন্থাকেই ধারণ করে কোনো না কোনোভাবে। স্থিরতা তৈরি করে রাখতে পারে। যারা জনগণের উপর আস্থা রাখতে না পারে, তাদের নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা আগাম ঘোষণা দিয়ে বলতে হবে যে শুধু তফসিল ঘোষণার পরে ওই কয়দিন আচরণ বিধি মানাবেন, আর আগে এরকম বক্তব্য দিবে। দলকেও ব্যবস্থা নিতে হবে যদি দল এটাকে না করে। যদি এই নেতাদেরকে, বিএনপি হোক, জামাত হোক বা অন্য যে কোনো দল, এনসিপি, যদি এই নেতাদেরকে যদি পদে বহাল রাখে, তাহলে ধরে নিতে হবে এইটাই দলের বক্তব্য, দল এটাকে ডিজোন করে না। দলের দায়িত্ব আছে আর সরকারের দায়িত্ব আছে। সরকারকে বলতে হবে যে ভবিষ্যতে নির্বাচনের যে পরিবেশ আমরা চাই, সেই পরিবেশটাকে বিঘ্নিত করবে এই ধরনের বক্তব্য। পুলিশের পক্ষ থেকেও এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া দরকার যে বিএনপি, জামায়াত, এনসিপি বা এক্সের যে কোনো দলের নেতার বক্তব্যে যদি পুলিশ বাহিনীকে উদ্বস করাতে চায়, পেছনে ঘোরাতে চায়, তাদের কথা মতো গ্রেফতার করাতে চায়, তাদের কথা মতো মামলা দেওয়াতে চায়, পুলিশ বাহিনী সে দায়িত্ব পালন করবে না। পুলিশের পক্ষ থেকে তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের বিভিন্ন উইং আছে, স্পষ্ট করা দরকার যে এই দেশের জনগণের বাহিনী, তারা কোনো দলের বাহিনী না। কিন্তু সরকারের জন্য অনৈতিক অবস্থান নেওয়ার বাহিনী হবে কেন? বিএনপি মুখে না বললেও বিএনপি পন্থী বা বিএনপি রাজনীতিতে বিশ্বাস করেন এমন প্রশাসনের কর্মকর্তা বা পুলিশের কর্মকর্তা বা সম্ভাব্য সরকারি দল হিসেবে বিএনপি ক্ষেত্র বিশেষে যে আনুকূল্য পায়, সেটাকে অস্বীকার করা চলে না। সেটা বাংলাদেশের বাস্তবতা, এটা পায়। বাংলাদেশের আমলা হোক, পুলিশ বাহিনী হোক, পেশাজীবীরা হোক, সবাই যারা সম্ভাব্য সরকার গঠন করবে মনে করে, তাদের সঙ্গে কেন যেন একটু বিশেষ সমীহ দেখাতে চায়। এইটা আমাদের স্ট্রাকচারাল একটা সমস্যা। আমাদের জনমানুষটা এইভাবে দীর্ঘদিনের প্র্যাকটিসের কারণে তৈরি হয়েছে। এইখান থেকে আমাদেরও বের হয়ে আসা দরকার, এবং দল হিসেবে বড় দল যারা সরকার পরিচালনায় আসবে বলে মনে করে, জামায়াত তো মনে করবে তারা আসবে, এনসিপি মনে করে তারা আসবে, বিএনপি মনে করে তারা আসবে, তাদেরকেও এটাকে নিরুৎসাহিত করা উচিত, এবং কেউ এটা করলে সেটাকে প্রোটেকশন দেওয়া তো উচিত নয়, প্রশ্রয় দেওয়া উচিত না। এই প্র্যাকটিসটা যদি বড় দলগুলি বা রাজনৈতিক শক্তিগুলো না আনে, তাহলে এটার পরিবর্তন হবে না। বাংলাদেশের দীর্ঘ মানে হচ্ছে কোনো রিলিজিয়াস গ্রুপ খুব এক্সট্রিমভাবে এগুলো করছে, হতে পারে কোনো দেশি কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার ইনভলভমেন্ট এগুলো করছে। কারণ আমাদের ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলছেন যে তাকে বলছে তালেবানের সরকার, তো এটা আমাদের ওই মিটিংয়ে বলেছিল, মিডিয়াতে বোধহয় এসেছিল, সেমন যদি দাড়িটারি না থাকতো তাহলে আমারও তালেবানের নেতা বানাই দিত। তো এই কারণে পারে না। আরেকটা আগে নোবেল ছিল, এইটা ইন্ডিয়ান মিডিয়াটা ন্যারেটিভ ছিল, সেটা সরে গেল। সেই জায়গা থেকে এই সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য তারা কিন্তু অনেকগুলো ঘটনা ঘটাচ্ছে। এবং শেখ হাসিনা যেভাবে দীর্ঘদিন ধরে ওয়েস্টে সেল করেছে যে শেখ হাসিনার অ্যাবসেন্স এখানে উগ্রবাদী মৌলবাদীদের উত্থান হবে,
এই সমস্ত বলে। তো এইখানে হতে পারে যে ধরেন ওই যারা এইটাকে বলে কিংবা এটাকে সামনে রেখে শেখ হাসিনার গভর্নমেন্টকে সাপোর্ট করেছিল তারা এখন এগুলো ঘটাতে পারে যে দেখানোর জন্য, দেখো এখানে বাউলরা এই নিরাপত্তাহীনতা আছে কিংবা কারো লাশ মাজার থেকে উঠিয়ে আনা হচ্ছে। এবং সেইখানে আমি যেটা বলছি দেশি এবং বিদেশি গোয়েন্দা সংস্থা, সরকারের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন এখানে? সরকারের আসলে আমি যতদূর জানি বা বুঝি, ধরেন সরকার তো এনএসআই, ডিজিএফআই, এসবি বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা আছে। আমার যতটুকু ব্যক্তিগত তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলো সরকারকে ওইভাবে কোঅর্ডিনেট করছে না, কোনো গোয়েন্দা সংস্থা করছে, কোনো গোয়েন্দা সংস্থা করছে না। তো তারা যদি সরকারকে একটু ঝাঁকুনি দেওয়ার জন্য, একটু দুষ্টামি করার জন্য, তাদের গুরুত্ব বোঝানোর জন্য এই সমস্ত ঘটনা দিয়ে সরকারকে একটু বেকায়দায় ফেলে, এটা হতে পারে। আর সরকার তো, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রশ্নে, আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশ্নে সরকারকে শক্ত অবস্থা নিতে দেখি নাই, বরঞ্চ ভাই যেটা বলেছে টপ লিডারশিপের বা গুরুত্বপূর্ণ নেতাদের এরকম বক্তব্য আগে শুনিনি, এর কাছাকাছিও শুনিনি। এই বক্তব্যটা ছিল নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন। নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে জামায়াতের একজন দায়িত্বশীল নেতা, যিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং আগে এমপি ছিলেন, এবং যদিও জামায়াত ইসলামের বাংলাদেশে কোনোদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার সম্ভাবনা আমি দেখি না, কারণ এরকম উগ্রবাদী ধর্মভিত্তিক রাজনৈতিক শক্তিকে বাংলাদেশের মেজরিটি মানুষ কখনোই ওন করে না, তারপরও বাই চান্স যদি সরকারে চলে আসে তাহলে এই শাহজাহান চৌধুরী মন্ত্রী হওয়ার পর্যায়ের একজন নেতা, এবং সেই দায়িত্বশীল সম্মেলনে ব্যক্তিগত বক্তব্য আমি বলি প্রেক্ষাপটটা, সেই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলও ছিলেন। জামায়াতের আমির ওই সময় মঞ্চে ছিলেন না, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, এবং তিনি প্রকাশ্য একটা দায়িত্বশীল সম্মেলনে কোট আনকোট যেই দায়িত্বশীল বক্তব্য দিয়েছেন, তাতে তিনি পুলিশকে, তাদের আন্ডারে গোটা পুলিশকে নিতে চেয়েছেন এবং বলেছেন প্রত্যেক আসনে এটা করতে হবে, এবং সেই পুলিশ তাদের কথায় উঠবে, তাদের কথায় বসবে, তাদের কথায় গ্রেপ্তার করবে, এবং গ্রেপ্তারের পরে তাদের কথায় মামলাটাও করবে। এবং বলছে তাদের উপজেলার একজন সভাপতি, তার জন্য নাকি সকালবেলা ওসির তার প্রোটোকল দেওয়ার জন্য তার কি কর্মসূচি সেটা জানতে হবে, তার পেছনে পেছনে ঘুরবে এবং প্রোটোকল দিবে। এই ধরনের বক্তব্য জামায়াতের এই লেভেলের নেতা দিয়েছে, এটা জামাতের আসল রূপ। জামায়াত ইসলাম যখন যেখানে দুর্বল, নিপীড়িত, তখন তারা সেখানে মজলুমের ভূমিকায় অভিনয় করে, আর যেখানে তারা শক্তি সামর্থ্য রাখে সেখানে তারা সাংঘাতিক নিপীড়ক এবং ফ্যাসিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়। বিশ্বাস করেন, ওনার বক্তব্যটা আমি শোনার পরে প্রথমে মনে হয়েছে এটা এআই দিয়ে বানানো না তো, তারপর ক্রস চেক করলাম, কয়েক জায়গায় শুনলাম, তারপর ওনার ছবি না দেখে শুধু অডিওটা শুনলাম, আমার মনে হলো আওয়ামী লীগ আমলে এই জাতীয় বক্তব্যের জন্য সবচেয়ে নিন্দিত ছিল হাসান মাহমুদ, ওই চিটাগাংয়েরই মানুষ। হাসান মাহমুদের থেকে ভয়াবহ মনে হলো আমার কাছে যে এই অত্যন্ত কঠোর ঘৃণ্য ফ্যাসিবাদ এই ভাষায় কখনো প্রশাসনকে নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেয়নি। সেই ক্ষেত্রে জামায়াত ইসলাম যদি মনে করে ওনার ব্যক্তিগত বক্তব্য, জামায়াতের এটা ডিজাউন করতে হলে ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এবং ওনাকে নির্বাচন করতে দেওয়া উচিত না। নির্বাচন কমিশন থেকে আগাম সতর্কতা দেওয়া উচিত যে জামায়াত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, বা এখানে আমার বিপিন নূরের দল হোক, এক্সওয়াইজেড যে হোক না কেন, এই জাতীয় বক্তব্য যিনি দিবেন, যেটা প্রশাসনে অষ্টদিনের ট্রেডিশন, যেটা যে প্র্যাকটিস, তার ধারাবাহিকতা এটা এখনো আছে, কিন্তু এটা খুবই অনাকাঙ্ক্ষিত। সেক্ষেত্রে নির্বাচনে আসলে ছোট দলগুলোর অবস্থাটা কি দাঁড়াবে? তারা কি আসলে এক ধরনের বৈমাত্র্য পরিবেশের মধ্যেই নির্বাচনে যাচ্ছেন? ছোট দলগুলোকে এইবার সরকারি সিদ্ধান্তে আমি বলবো অনেকটা মার্জিনালাইজ করে ফেলা হচ্ছে। এক হচ্ছে প্রশাসনের যে আনুকূল্য, সরকার বুঝিয়ে দিচ্ছে তিনটা দলকে বেশি গুরুত্ব দিয়ে, যেটা বিভিন্নর বলছিল যে এই তিনটা দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে। দ্বিতীয় হচ্ছে গিয়ে হঠাৎ করে এই যে জোটের থাকলেও নিজ দলের মার্কায় নির্বাচন করতে হবে, এইটা একটা দলকে বিকশিত করবার জন্য, তার মার্কাকে পরিচিত করবার জন্য ভালো উদ্যোগ, কিন্তু সেই উদ্যোগটা অনেক আগে থেকে যদি তাদের জানিয়ে দেওয়া হয় বা বলা হয়, তাহলে ছোট দলগুলো তার মার্কা ভিত্তিক রাজনীতি পরিচিত করানো, মাঠে যাওয়া, সেটা করতে পারতো। সেটা না করে হঠাৎ করে তার মাথায় ছিল আমি এই জোটে থাকব এবং এই জোটের এই মার্কায় আমি নির্বাচন করব, সেইখান থেকে ছন্দপতন ঘটিয়ে দিল হঠাৎ করে। তাতে করে কি হবে, ধরেন বিএনপির কথাই আমি বলি, বিএনপির জোট থেকে একজনকে দলীয় নেতাকে না দিয়ে অন্য কোনো দলের নেতাকে দিল, সেই নেতা ধানের শীষে ইলেকশন করলো না। ধানের শীষ এমন একটা মার্কা এবং সংবেদনশীল এবং অনেকের কাছে আবেগের জায়গা। আপনি ফ্যাসিবাদ হোক যাই হোক, নৌকাও কিন্তু অনেকের কাছে ওই রকমই একটা মার্কা।
এইখানে দেখা যাবে অনেক নেতাকর্মী ওই মার্কার বিরুদ্ধে অন্য কোনো মার্কায় স্লোগান দিতে সে ইতস্তত বোধ করে, তার ওইটা নিয়ে যে খুব ঝাঁপিয়ে পড়ার যে ব্যাপারটা প্রার্থীর পক্ষে সেটা হয়ে ওঠে না। ফলে অনেক গুরুত্বপূর্ণ নেতা যাদেরকে আমরা মনে করি সংসদে আসলে সংসদের কোয়ালিটি বাড়বে, গণতন্ত্র চর্চা আরও বিকশিত হবে, কিন্তু তাদেরকে এই জোটের মার্কা না দিয়ে হঠাৎ করে দলীয় মার্কায় নিতে বাধ্য করাটা তাদেরকে আরও মার্জিনালাইজ করে ফেলা হলো। এটা আমার ধারণার কথা বলছি, নির্বাচনের রেজাল্ট আসলে প্রচারণা শুরু হলে বুঝবেন। ফলে এই সরকার একদিকে পলিটিক্সের ডিসেন্ট্রালাইজেশন চায়, তারা এই দুই দল কেন্দ্রিক রাজনীতি থেকে বের করতে চায় রাজনীতিকে, কিন্তু তাদের পদক্ষেপগুলো হচ্ছে সব দুই দল বা তিন দল কেন্দ্রিক করা, এবং এই ছোট দলের বড় নেতাদের, তারা নেতা হিসেবে জাতীয় নেতা, কিন্তু তাদেরকে দরকারি দেশের গণতন্ত্রের জন্য, সংসদীয় ব্যবস্থার রাজনীতির জন্য, আইন প্রণয়নের জন্য, অথচ তাদের আসার পথটাকে হঠাৎ করে আপনি কঠিন করে তুললেন। এই সরকারের এই সিদ্ধান্তটা আসলে গণতন্ত্রকে বিকশিত করার পরিপন্থী হয়েছে। আপনি আগামী নির্বাচন থেকে করবেন সেই ঘোষণা দেন যে আরপিও চেঞ্জ করা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হলো, তবে এইবার সময় কম বলে এইবার আগের পদ্ধতিতে এটা পারবে, কেউ চাইলে নিজের দলের মার্কায় তো পারেই, সেই স্বাধীনতা আছে, কিন্তু জোটের মার্কা নিতে পারবে, পরবর্তী জাতীয় নির্বাচন থেকে তার নিজের দলের মার্কায় করতে হবে। সেটা কেন করতে পারলো না? বাধাটা কোথায়? বাধাটা হচ্ছে অন্য কোনো দল যারা মনে করে যে বিএনপির জোটের তাদেরকে ধানের শীষ না দিলে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কমে যাবে, ওই সুযোগে আমার প্রার্থীকে নির্বাচিত করে আনার সম্ভাবনা বেড়ে যাবে, শুধু তাদের কলকাঠিতে এইরকম সিদ্ধান্ত হয়ে থাকতে পারে, এর বাইরে আর কোনো হিসাব মিলে না। ডক্টর জাহেদ, যে প্রসঙ্গ দুটো ভিন্ন মত, একটা হচ্ছে নির্বাচনটা আসলে তিনটি বড় দলের সাথে সরকারের সমঝোতার ফলাফল, আর আরেকটি যেটা ডক্টর শান্ত বলছিলেন যে আসলে সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন হতে পারে যদি সেখানে এই ধরনের ব্যক্তিদের, যারা আসলে প্রশাসনকে নিয়ন্ত্রণের কথা বলছেন, তাদের বিরুদ্ধে দল সক্রিয় হয়। আপনার কি মনে হয়? খুবই সঠিক বলেছেন। উনি শুধু প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে বলেন না, ওনার আরেকটা অংশ আছে, আমি একটু পড়ি যে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, মানে প্রশাসন এবং সরকারের বাইরেও সবাইকে দাঁড়িপাল্লা ছাড়া উপায় নেই। ফেসবুকে একজন একটা ছবি শেয়ার করেছেন আমার বন্ধুদের মধ্যে, উনি একটা দাঁড়িপাল্লা দিয়ে, দুই পাল্লার মধ্যে নিজের ছবি দিয়ে বলেছে দাঁড়িপাল্লার উপরে উঠে বসে থাকা ছাড়া আর কোনো মুক্তি নাই দেখছি, মানে সরকার আমার কথা শুনতে হবে, স্কুলের টিচার তোমাকেও দাঁড়িপাল্লা করতে হবে। সো এটার এক্সটেনশনটা কত বড়! চমৎকারভাবে শান্ত ভাই বলেছেন যে এই ঘটনাটা ঘটেছে টেকনিক্যালি নির্বাচন কমিশনের, যেহেতু এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি, আচরণবিধি লঙ্ঘন হয়নি, কিন্তু এইরকম একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট, উনি দুবার এমপি হয়েছেন, এবং একটু যোগ করি উনি 91 সালে এমপি হয়েছিলেন। আমি তার ব্যাকগ্রাউন্ড খুঁজতে গিয়ে দেখলাম 91 সালে কিন্তু জামাত কোনো আসন সমঝোতা বা জোটে নির্বাচন করেনি, তারা বিএনপিকে পরে, বিএনপি যেহেতু 151 সিট হচ্ছিল না, বিএনপিকে তারা সমর্থন দিয়েছিলেন সরকার গঠন করার ক্ষেত্রে, কিন্তু কোনো জোট ছিল না। সো এইরকম একজন মানুষ যখন এভাবে কথা বলেন, আমি আরেকটা জিনিস একটু যোগ করতে চাই, দর্শকরা আশা করি দেখেছেন, দেখতে হয় না পড়ে, মানে আমরা কমিউনিকেশন বলে, আমরা যখন একটা রিটেন মেসেজ পড়ি সেটা টোটাল কমিউনিকেশনের অনলি 7% কাভার করে। আমরা যখন কাউকে বলতে শুনি তখন ভয়েসের ইন্টোনেশন, স্ট্রেস, ইনফ্লেকশন অফ ভয়েস, সেটা টোটাল 45%। আর যদি কাউকে দেখি তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার ফেশিয়াল এক্সপ্রেশন, মানে কি অ্যাগ্রেসিভ, কি অ্যারোগ্যান্ট, কথ্য ভাষায় বলে কি হ্যাডাম, তার এটা একটু দেখা দরকার আছে যে এই মানসিকতা নিয়ে একজন মানুষ কথা বলছেন। সো এটার বিরুদ্ধে দলেরই খুব টাফ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বিশেষ করে যে দলটা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। মানে একজন মানুষ বলছেন আমার কথা মতো আমি গ্রেফতার করাবো, মামলা করাবো, এটা চরম অসততা। উনি অন্যদেরকে সবাইকে বাধ্য করবেন, টিচারদেরকে নৌকার কথা, দাঁড়িপাল্লার কথা বলতে, এটা অসততা। যে দলটার ব্র্যান্ডিং, ওইটা খেয়াল করি আমরা, বিএনপির এইটা আগে গ্রেফতার পরে মামলা, আগে গ্রেফতার পরে মামলা, হ্যাঁ, গ্রেফতার করো, যদি মামলা হয় তারপর তার মতো করে দিতে হবে। সো এই ধরনের কথা যখন বলছেন, শুধু ওনার ব্যক্তিগত বলে এড়িয়ে যাওয়ার আসলে কোনো উপায় নেই। জামাতের নিজের স্বার্থে উচিত ছিল, কিন্তু আসলে এই দলটা এখন, আমি এই জায়গাটা আরেকটু হাইলাইট করতে চাই, তারা কি আসলে মাঠ পর্যায়ে এই পরিস্থিতি অনেক বেশি ক্রিয়েট করে ফেলতে পেরেছে? আমি একটা তথ্য দিই। বিএনপি এরশাদ যখন জাতীয় পার্টি, এরশাদ তো না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে যখন আলাপ হচ্ছিল, তখন সবগুলো দল প্রধান উপদেষ্টার কাছে তাদের আপত্তির উপদেষ্টাদের তালিকা দিয়ে এসেছিলেন। আমি জানি না কেন উনি কাজটা করেছেন, এই মানুষটার সাথে আমি এটা মেলাতে পারি না। যেন ফজল কবির খান উপদেষ্টা, তিনি কে কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এটা ওনার ফেসবুক স্ট্যাটাসে শেয়ার করেছেন। উনি বলছেন যে ওনার নামও বিএনপির তালিকায় আছে, কিন্তু বিএনপির তালিকা যদি সত্য হয়ে থাকে, আমি জানি না, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খোদাবক্স চৌধুরীর নাম আছে। এটা আমি আবারও বলছি, আমি ওনার কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে বলছি।
তাহলে খেয়াল করেন উনি কিন্তু এই পুলিশ নিয়ে কাজ করছেন। তার মানে কি আমরা এভাবে প্রশ্ন করব যে না জামায়াত তাহলে যথেষ্ট পরিমাণে এই ধরনের পদায়ন করতে পারছে? এক। দুই হচ্ছে এটা ভাবার যথেষ্ট কারণ আছে আওয়ামীপন্থী লোকজন জামায়াতের পক্ষে কাজ করতে পারে। ধরুন আওয়ামী লীগ আসছে না বা কোনো ফর্মে তারা ইন্ডিভিজুয়াল মানে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে বা লাঙ্গল যদি নির্বাচন করে যাবে না। আমি মনে করি অবাক শোনাতে পারে যে আওয়ামী লীগ, এটা আমরা অনেকে অ্যাগ্রিও করি, সেটা হচ্ছে আওয়ামী লীগ কিন্তু জামাতকে ভোট দিতে বলতে পারে, বিএনপিকে যতটা কম শক্তিশালী করা যায়। কারণ এখন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আরেক দু একটা চ্যানেলে অনুরোধ করেছিলাম, আপনারা একটা সার্ভে যদি করেন, একটা ডেটা যদি নেন, বিভিন্ন এলাকায় জামাতের লোকজন আওয়ামী লীগের বিরুদ্ধে কি পরিমাণ মামলা করেছে। বিএনপির লোকজন মামলা করেছে, কেউ কেউ মামলা বাণিজ্য করেছে, এটা ঠিক আছে, এটা অন্যায়, কিন্তু জেনুইন মামলা বিএনপি করেছে। আসলে জামাত কয়টা মামলা করেছে? এবং তারা এখন বিভিন্ন জায়গায় তাদের ভোটের জন্য তাদেরকে প্রোটেকশন দেওয়ার কথা বলছে, তাদের মধ্যে নিয়ে আসার কথা বলছে। এসব সেই একই রাজনীতি বিএনপিও কি করছে না ক্ষেত্র বিশেষে? ভোট পাওয়ার সমস্যা নেই, আবারও বলছি, আওয়ামী লীগের লোকজন যদি ভোটে না দাঁড়াতে পারে, আওয়ামী লীগের ভোট ব্যাংক সবাই নিতে চাইতে পারে, দ্যাটস নট এ প্রবলেম। যে কথাটা আমি বলার চেষ্টা করছি, এটা আমার আর্গুমেন্ট এস্টাবলিশ করার জন্য যে আওয়ামী লীগের প্রতি জামাত সিম্প্যাথাইজার। সো আওয়ামী লীগ যদি জামাতকে ভোট দেওয়ার এক ধরনের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোটা দাগে নেয়, তাহলে আওয়ামীপন্থী যে আমলারা, এইটাই বলতে চাইছিলাম আসলে, এখন যারা ডিসিএসপি হবে এরা মোটামুটি শেখ হাসিনার সময়ে নিয়োগ পেয়েছেন এবং তারা এই পর্যায়ে গেছেন মোটা দাগে এই সময়টাতে, বা একটু আগে হলেও তারা পুরো টেনিয়রটা আওয়ামী লীগের সময়ে গেছেন। তো তাহলে এই আওয়ামীপন্থী আপনি ঠক বাঁচতে গাউজার হয়ে যাবে। আপনি চাইলেও আসলে এই 64 জন ডিসি, 64 জন এসপি, প্রায় 500-এর মতো ইউএনও খুঁজে আপনি পাবেন না এর বাইরে। সো ওনারা কাদের পক্ষে কাজ করবেন এটাও প্রশ্ন। সেই জন্য আমি মনে করি এই নির্বাচন নিয়ে, এই বিশেষ করে যাদের হাতে এই প্রধান ক্ষমতাটা থাকে, খুবই সিরিয়াস হওয়ার সময় এসছে। জনাব শাহজাহান চৌধুরীর বক্তব্যের পরে আশঙ্কাটা বাড়ছে। নুরুল হক যদি আর কিছু যোগ করার থেকে শেষের দিকে এসেছেন। না, এটা আমি মনে করি যে যে ধরনের বক্তব্য দিয়েছে এই বিষয়ে দলের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনকে তো এখন থেকেই পরিস্থিতিটা মনিটর করা দরকার, ওনাদের জায়গা থেকে অন্তত একটা ব্যবস্থা নেওয়া দরকার। আর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের কথা আমি ব্যক্তিগতভাবে বলছিলাম যে এই নির্বাচনের প্রথমত হচ্ছে এই অবকাঠামো দিয়ে সরকারের পক্ষেও একেবারে একটা ভালো নির্বাচন করা সম্ভব নয় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই কমিটমেন্টটা না থাকে। এবং এখানে প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত সহ অন্যদের একটা কমিটমেন্ট প্রয়োজন যে তারা একটা লেভেল প্লেইং ফিল্ড মেনটেন করার জন্য যার যার জায়গা থেকে সংযত থাকবে। কারণ হচ্ছে আমাদের মতো ধরেন যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, আন্দোলন সংগ্রাম করে আজকের এই প্রেক্ষাপটটা আমরা অর্জন করেছি, আমরাই কিন্তু নানান ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়ি যে আমাদের বন্ধুপ্রতিম সংগঠন বা নেতারাই আমাদের সাথেও নানান ধরনের ঝামেলা করে। অন্যান্য জায়গায় একই চিত্র দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে এখন যেভাবে রাজনৈতিক শেষ পর্যন্ত একটা বিএনপি কেন্দ্রিক, একটা জামাত কেন্দ্রিক, আর একটা থার্ড ফোর্সের মেরুকরণ নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু এখানে বিএনপি এবং জামাত প্লাস হচ্ছে অন্য যদি তিনটা মেরুকরণ হয়, এইখানে আমার দৃষ্টিতে যেটা সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন হবে এই নির্বাচন। আমরা যত ভাবতেছি এখানে সবাই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা সবাই মিলেমিশে একটা ভালো নির্বাচন করবে আর সরকার ওই ভাগ বটারা করে দিতে, যে সরকার আসলে ওই জায়গাটাও পারে নাই। প্রকৃততে সেটা যদি পারতো তাহলে তো এই গণভোট সংস্কার নিয়ে এত রকমের জটিল পরিস্থিতি ধারণ করতে হতো না। সরকারও সেটা পারে নাই। তারপরেও এখন আমাদের প্রত্যাশা যে একটা ভালো নির্বাচন হোক, নির্বাচনের মধ্যে দিয়ে দেশের এই সংকট কেটে থাকে এবং সবাই যার যার জায়গা থেকে একটা দায়িত্বশীল পরিচয় দেখ। তবে ওই জায়েদ ভাই বা আপনারা যে আলোচনা করছেন, আমাদের অভিজ্ঞতা যেটা দেখেছি এটা ঠিক যে সেটা জামাতের ক্ষেত্রে কিংবা অন্যদের ক্ষেত্রে একসময়ের মজলুম এবং তাদের প্রতি আমরা যে সিম্পাথি বা সবারই সহানুভূতি থাকে, সুযোগ পেলে দেখি তারাই জালেম হয়ে ওঠে। কারণ আপনি দেখেছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে ভিপি নির্বাচিত হয়েছি, শুধু জামাত শিবির ট্যাগিং করে আমার উপরে অনেকবার আক্রমণ হয়েছে। সর্বশেষ এই যে আলোচিত ঘটনাগুলোর মধ্যে বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে মারা হলো। বুয়েটের ছাত্র, কিন্তু ইউনিভার্সিটি থেকে আমরা কিন্তু আন্দোলন করে সেই আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দিয়েছিলাম। 2023 সালের জুলাইয়ে আপনাদের মনে আছে সম্ভবত লাস্টের দিকে টাঙ্গুয়ার হাওরে বুয়েটের 19 জন ছাত্র তারা শিবিরের, আমরা জানতাম যে তারা শিবির, যে কারণ শিবির তখন প্রকাশিত কার্যক্রম করতে পারতো না, পিকনিক টিকনিক লঞ্চে টঞ্চে এইভাবে তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতো। কিন্তু আমরা সে সময় শিবিরের পক্ষেও কিন্তু অবস্থান নিয়েছি, বিকজ তাদের রাইটস আছে বুয়েটের ছাত্র সে এই শিক্ষা সফর কিংবা সাংগঠনিক প্রোগ্রাম করার। কিন্তু এখন আমরা দেখি যে আমরাও যদি একটু তিক্ত ভাষায় সেটা ক্রিটিসিজম করি, সেটা শিবির হোক ছাত্রদল হোক, অত্যন্ত অসহিষ্ণু মানসিকতার পরিচয় দিচ্ছে এবং সমালোচনা কেউ নিতে পারছে না। তো এই পরিস্থিতি দেখে আসলে আমরা মাঝে মাঝে হতাশ হই যে এরকম একটা বাংলাদেশ, এরকম পরিবেশ তো আমরা চাই নেই। তো সে সময় যারা সম্মিলিতভাবে লড়াই করেছিলাম, আজকে তারা
এমনভাবে ডিভিশন করছি, এখন প্রশাসনকেও মানে ওই যেটা বলে যে প্রোটোকল দেওয়ার জন্য বাধ্য করাচ্ছি, যেটা আওয়ামী লীগও এইভাবে প্রকাশ্যে বোধহয় বলে নাই। তো এটা কিন্তু ডক্টর শান্ত যদি আর কিছু যোগ করে থাকে। এটাই যে অসহিষ্ণুতা সবার মধ্যে কেমন যেন আসছে, তার মধ্যে এত ব্যাপকভাবে জামাত ইসলামের মধ্যে আসছে, যেটা নূর বলছিল গত 16 বছর ধরে লেখে বলে সব কিছুতে নিপীড়িত হিসেবে জামায়াত বিএনপি সহ যারা নিপীড়িত এদের পক্ষে অবস্থান ছিল আমাদের। আমি কথা বলেছি, লিখেছি, সব করেছি। তখন কিন্তু এরা সবাই সম্মিলিতভাবে ওন করতো। কিন্তু আমার যেহেতু সামহাও বিএনপির প্রতি ইনক্লাইনেশন আছে বা সমর্থন আছে, আমি কোনো পদ ধারণা না করলে এটা প্রকাশ্য যে আমি বিএনপির প্রতি আমার একটা সমর্থন আছে। এখন কথা বলতে গেলে যেহেতু বিএনপি এবং জামায়াতের একটু ভিন্নতাও আছে, আমার কোনো সমালোচনা জামায়াতের বিরুদ্ধে যেতেই পারে বা যায়, বিএনপির বিরুদ্ধে যায় কখনো কখনো। জামায়াত সেটাকে ইস্যু করে তারা এমনভাবে ভার্চুয়াল মিডিয়ায় বিভিন্ন জায়গায় হিউমিলেট করতে শুরু করে, মনে হয় যে 16 বছর মজলুম বলে এদের পক্ষে দাঁড়ালাম, দোয়া করলাম, অবস্থান নিলাম, তারাই তো এখন দেখি ফ্যাসিবাদ। ফলে বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ক্ষমতার মোহে যে আগে যারা অন্ধ হয়েছিল তাদের একতরফা গালি দিয়েছি, এখন যে চিত্র দেখছি খুব ভালো দেখছি না। জি ডক্টর জাহিদ 30 সেকেন্ডের মধ্যে যদি 30 সেকেন্ডে একটাই বলার কথা, আমি আশা করি আমাদের গণতান্ত্রিক চর্চা আগাতে থাকবে। আমরা